হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে আমরা কোনটা করতে চলেছি, ক্লাস 9 এর কোষে দেখি 5.2 এর 2 দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। এটা দেখো কত নাম্বার পেজে আছে, তোমাদের 55 নাম্বার পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে। এটার এই কোষে দেখি 5.2 এর 1 দাগের অঙ্ক অলরেডি আমরা করে ফেলেছি। এর আগের ভিডিওগুলোতে তোমরা ফলো করতে পারো, দেখবে কেমন ভাবে করা আছে অঙ্কগুলো। এ থেকে ডি অবধি করা আছে। ডি দাগের অঙ্কটা একটু ভালো করে দেখবে, এটাতে একটু বড় হয়ে গেছিল, ভিডিওটা 1 ঘন্টা সামথিং হয়েছিল, কিন্তু ডিটেলসে বোঝানো আছে কেমন ভাবে করতে হবে। তো তোমরা পরীক্ষাতে আসলে পেরে যাবে। এবার দেখো 2 দাগের অঙ্কগুলো করার আগে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়বো, যে বুঝতে চাইবো আমরা যে প্রশ্নতে কি বলেছে, আমিও বুঝবো এবং তোমাদেরও বুঝাবো কি বলতে চাইছে। প্রথমে আমি বুঝবো গাইস, মানে প্রথমে আমি বুঝবো। তো দেখো তোমরা 2 দাগের অঙ্কগুলো যদি আমি প্রশ্নটা পড়ি, তাহলে লেখা রয়েছে নিচের প্রতি জোড়া সহ সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে। তাহলে কি বলতে চাইলো, যে একই চলরাশির সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাত। তাহলে এর মানেটা কি বললো? একই চলরাশি বলতে কি বোঝায় বলো তো? আমরা সাধারণত যদি এই ফার্স্ট নাম্বার সমীকরণ, এখানে সমীকরণ কটা আছে? দুটো, একটা আর দুটো, তার জন্যই তো সহ সমীকরণ হয়েছে। যখন একটা সমীকরণের সঙ্গে আর একটা সমীকরণের সম্পর্ক বিচার করতে হয় তখনই তো তাকে সহ সমীকরণ বলে, তাই তো? তাহলে দেখো এখানে কি বলতে চাইলো, যে একই চলের সহগগুলি। তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে এখানে চলরাশি কি, দেখো তো এখানে চলরাশিটা এক্স না, এক্স আর ওয়াইটা এটাই তো চলরাশি। আর দ্বিতীয় নম্বর সমীকরণের ক্ষেত্রে চলরাশি সেই এক্স এবং ওয়াই। তাই বলছে যে যদি তুমি প্রথম সমীকরণের এক্সটাকে বিচার করো, এক্স চলরাশিকে, তাহলে তোমার মানে এক্স চলরাশির এই সহগটাকে, এখানে যে সহগ থাকবে এক্ষেত্রে 1 আছে, তাহলে তোমার দ্বিতীয় নম্বর সমীকরণেরও এক্স চলরাশিটাকেই বিচার করতে হবে। তখন তুমি ওয়াই চলরাশিটাকে বিচার করতে পারবে না, এর সঙ্গে এই প্রথমের এক্স এর সঙ্গে ওয়াইটাকে বিচার করতে পারবে না। তোমাকে সেম চলরাশির সহগগুলিকে বিচার করতে হবে। তাহলে যখন তুমি 1 নাম্বার সমীকরণের এক্স চলরাশিকে বিচার করবে, তখন 2 নাম্বার সমীকরণেরও এক্স চলরাশিকে বিচার করতে হবে। যখন 1 নাম্বার সমীকরণের ওয়াই চলরাশির সহগকে বিচার করবে, এই সহগটা, তখন তুমি 2 নাম্বার সমীকরণেরও ওয়াই চলরাশির এই সহগটাকে বিচার করতে হবে। তারপর কি বলেছে, ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে। এখানে ধ্রুবক কি বলতো, কনস্ট্যান্ট কোনটা আছে এখানে? প্রথম নাম্বার সমীকরণের ক্ষেত্রে দেখো তো, এ তো চলরাশি, যেটা চলরাশির সঙ্গে কিছু গুণ থাকলে, এখানে তো 1 গুণ ছিল, চলরাশির সঙ্গে কিছু গুণ থাকলে সেটা চলরাশি হিসাবেই ধরা হয়। এখানে ওয়াই এর সঙ্গে 5 গুণ আছে, এটাও চলরাশি। তাহলে ধ্রুবক কি আছে এখানে? দেখো তো ধ্রুবকটা এখানে আছে 7। আর দ্বিতীয় নাম্বার সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক আছে 20। তাহলে এই ধ্রুবকেরও অনুপাত বিচার করতে হবে আমাদের। প্রথমে আমরা কি বের করব, তাহলে এই যে দুটো সমীকরণ দিয়েছে সেখান থেকে একবার আমি এই মনে করো তোমরা, যে এই এক্স এর সহগ যেটা, এই দেখো এক্স এর যে সহগটা রয়েছে 1 মনে করো এখানে, সেই সহগগুলোর অনুপাত। তাহলে এক্ষেত্রে কোনটা হবে বলো তো? এক্ষেত্রে এক্স এর সহগ রয়েছে 1 নাম্বার সমীকরণের ক্ষেত্রে। আর দেখো তো 2 নাম্বার সমীকরণের ক্ষেত্রে এক্স এর সহগ কি, তাও 1। তাহলে এর অনুপাত মানে কি, বাই আকারে লিখে দেবো আমরা। তাহলে এটা কত বেরোচ্ছে সেটা লিখবো একবার। তারপরে দেখো কি বলেছে, তারপরে 2 এর ক্ষেত্রে মানে ওয়াই এর ক্ষেত্রে বের করবো আমরা, ওয়াই এর সহগ কোনটা সেটার অনুপাত বের করবো, তাই তো, চলরাশি আরেকটার। তাহলে এখানে ওয়াই এর সহগ রয়েছে 5, আর নিচেই আমরা এক্স বিচার করতে পারবো না এটার সঙ্গে, তাহলে আমরা ওয়াইটাকেই বিচার করবো যখন আমি ওয়াই করছি। তাই তো বলেছে একই চলের সহগগুলি, দেখো এখানেই বলে দিয়েছে একই চলের সহগগুলি। তাহলে আমরা 2 নাম্বার সমীকরণেরও ওয়াই এর সহগগুলি নেব অনুপাতে। তাহলে সহগ কি আছে, 5 আছে, তাই এখানে 5 দিলাম। এবার আমার এখানে দেখতে হবে এর মান কত বেরোচ্ছে। তারপরে কি বলেছিল, তারপরে বলেছিল ধ্রুবকের অনুপাতের সম্পর্ক। এখানে ধ্রুবক কি আছে, 7টা ধ্রুবক।
আর একটা এখানে ক্যাচ আছে যে তোমাকে একটা জিনিস ধরতে হবে, তুমি কি ধরতে পারবে? দেখো তো, সাধারণত আমরা বলো তো ধ্রুবক হিসাবে 7 নেব না -7 নেব? এখানে ধ্রুবক হিসাবে 20 নেব নাকি -20 নেব বলো তো? হ্যাঁ, -7 নেব। এখানে ধ্রুবক হিসাবে আমরা -7 নেব আর এখানে ধ্রুবক হিসাবে -20 নেব। এখন তোমরা অনেকে বলবে কেন এখন দাদা -7 নেব কেন আর -20 নেব কেন, যখন আমার সমীকরণে 7 ছিল আর সমীকরণে 20 ছিল নিচেরটায়, তাহলে ভালো আমরা মাইনাস নিতে যাব কেন? তাই তো, দিস ইজ দ্য ক্যাচ এখানে অঙ্কে। তাহলে দেখো, সাধারণত প্রথমে আমাদের যেমন ভাবে সমীকরণটা দিক না কেন, আমাদের সমীকরণটাকে কিসের আকারে লিখতে হবে? সরল রেখার সমীকরণ আকারে পাঠাতে হবে। তোমাদের কি মনে আছে সরল রেখার সমীকরণ? চলো আমি তোমাদের আগে প্রথমে সরল রেখার সমীকরণটা মনে করিয়ে আসি একবার। চলো তো, দেখো তো কি ছিল সরল রেখার সমীকরণ। চলো দেখো, চলে এসেছি আমরা সেই পৃষ্ঠাতে। সরলরেখার সমীকরণ যদি আমি বিচার করি, তাহলে তোমাদের মনে আছে না সরলরেখার সমীকরণ কি পড়েছিলাম আমরা? একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই তো একটা সরলরেখার সমীকরণ হয়ে গেল। যদি আমি বলি এরকম দুটো সরলরেখা আছে, তাই তো, এরকম দুটো সরলরেখা বলে আমি একবার এখানে সবগুলোকে এক এক হিসাবে বিচার করে দিলাম। a1x হয়ে গেল, b1y হয়ে গেল, c1 হয়ে গেল। তাহলে এটা বললাম একটা সরলরেখা, আর বললাম আর একটা সরলরেখার সমীকরণও আছে, তার জন্য আমি এখানে a2 করে দিলাম। x তো চলরাশি, চলরাশি তো সেম টু সেম থাকে, তাই এখানে xই বসে গেল, প্লাস এখানে b2 করে দিলাম, y প্লাস c2 করে দিলাম ইকুয়ালস টু 0। এই হয়ে গেল আমার 2 নাম্বার সমীকরণ। আমি এটাকে বলতেই পারি যে এই দুটো হচ্ছে সহ সমীকরণ, আমি বলতেই পারি। এখন দেখো, এখন আমাদের বলেছিল যে একই চলরাশির সহগগুলির অনুপাতকে তুমি বিচার করো এবং ধ্রুবকের এই অনুপাতকে বিচার করো, তাই তো বলেছিল। এবার দেখো তো, আমি যদি এই চলরাশিটার এই দেখো, এই x চলরাশি আর এখানেও এই x চলরাশি, একই চলরাশি, এর প্রথম নাম্বার সমীকরণের a1টাকে যদি বিচার করি, এটা হচ্ছে এর সহগ, নিচেরটারও a2 কে বিচার করতে হবে। তাই দেখো, আমি একবার বের করব যে a1 বাই a2 এর মানটা কত বেরোবে সেটা আমি একবার দেখব। তারপরে আমি কি করব, আবার এই y চলরাশিটার ক্ষেত্রে নেব, এই y চলরাশিটার ক্ষেত্রে কি নেব, যে y চলরাশির সহগটা দেখব b1 আছে, নিচের y চলরাশির সহগ কি b2 আছে। তাহলে আমি এর অনুপাত নির্ণয় করব এইভাবে, b1 বাই b2 কত বেরোচ্ছে। তারপরে আমি দেখব এই ধ্রুবক এখানে আছে প্রথম সমীকরণের ক্ষেত্রে c1, নিচের সমীকরণের ক্ষেত্রে ধ্রুবক আছে c2। এই ধ্রুবকেরও আমি অনুপাত বার করব অঙ্ক করতে গেলে। তাহলে বের করে ফেলবো, দেখো তো c1 বাই c2 এইভাবে কত বেরোচ্ছে সেটা দেখব। এই সব দেখার পরে তুমি বের করবে, এখানে কোনো একটা ভ্যালু বেরোবে, এইখানেও তোমার এখানে কোনো একটা ভ্যালু বের হবে, এখানেও একটা ভ্যালু বের হবে, এখানেও তোমার একটা ভ্যালু বের হবে। তারপরে তোমাকে বিচার করতে হবে এই a1 বাই a2। বুঝে গেছো কোথা থেকে কি আসছে? তাহলে এই দেখো, সরলরেখার সমীকরণ থেকেই তুমি সবকিছু পেয়ে যাবে। তাহলে সেটা তোমাকে দেখতে হবে এই a1 বাই a2 এটা কি b1 বাই b2 র সঙ্গে সমান আছে নাকি অসমান আছে। যদি অসমান থাকে তাহলে কি বলা যাবে, দুটি পরস্পর ছেদি সরলরেখা। তার মানে কি হলো, একটা সরলরেখা যদি এইভাবে যায় আর একটা সরলরেখা এইভাবে গিয়েছে, যে কোনো একটা বিন্দু P তে ছেদ করে গেছে, তাহলে এক্ষেত্রে কি হবে, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পেলাম। কোথায় পাবো? যদি একটা সরলরেখা এইভাবে যায় আর একটা এইভাবে যায়, তাহলে আমরা এখানে পাবো, একটাই পাওয়া গেছে নির্দিষ্ট সাধারণ সমাধান P বিন্দু। তারপরে দেখো কি বলেছে, যে যদি
a1/a2 তোমরা বুঝতেই পারছো কোথা থেকে পাওয়া যাচ্ছে a1/a2। হ্যাঁ, এখান থেকে পাওয়া যাচ্ছে। ইয়েস, সঠিক ধরেছো, এখান থেকে। ব্যাস। তারপরে দেখো কি বলছে যে a1/a2 যদি b1/b2 সঙ্গে সমান হয়, এটাই যদি আবার c1/c2 সঙ্গে সমান হয়, মানে সব কটাই যদি সমান হয়ে যায়, a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2, তাহলে বলছে যে সরল রেখার মধ্যে কোনো তফাতই থাকবে না। একটা সরল রেখা সেটার উপর দিয়েই আর একটা সরল রেখা চলে যাবে। দেখো তো, একটা সরল রেখা যদি এইভাবে যায়, এর উপর দিয়েই আর একটা সরল রেখা চলে যাবে এইভাবে। তাহলে কি বলতে পারি, দুটি সমপাতিত সরল রেখা একটার উপর দিয়ে আর একটা চলে গেছে। এক্ষেত্রে আমি যেমন এখানে একটা বিন্দু পাচ্ছিলাম পি, এখানে কত, এখানে হাজার হাজার বিন্দু পাবা তুমি। এখানে যদি আমি p1 পাই, এখানে আমি p2 পাবো, এখানে আমি p3 পাবো, এখানে আমি p4 পাবো, এখানে আমি p5 পাবো, এরকম লাখ লাখ কোটি কোটি লক্ষ লক্ষ তুমি বিন্দু পাবে, তাই তো? তাহলে এটা কি হলো, এটা হলো তোমার অসংখ্য সাধারণ সমাধান পেলাম, অসংখ্য। এক্ষেত্রে তোমাকে অঙ্ক যখন করতে দেবে পরীক্ষায়, তখন বলবে, সাধারণত তোমাদের অনুশীলনীতে যে অঙ্ক আছে এখন, সেখানে বলা আছে যখন অসংখ্য সাধারণ সমাধান পাবে, তখন সেক্ষেত্রে তুমি শুধুমাত্র তিনটে বিন্দুর ক্ষেত্রে তুমি স্থানাঙ্ক দেখাও, একটা দুটো তিনটে, এত দেখানোর দরকার নেই। তিনটে মানে কি, দেখাও তুমি, সবই বেরোবে, কিন্তু তোমার শুধু তিনটের স্থানাঙ্ক লিখতে হবে, যে সাধারণত তিনটে বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স এইটা, ওয়াই এইটা, আবার এক্স এইটা, ওয়াই এইটা, এক্ষেত্রে এক্স এইটা, ওয়াই এইটা, মানে তিনটে আলাদা আলাদা বিন্দুর। এক্ষেত্রে এক্স ওয়াই আলাদা হবে, এক্ষেত্রে আবার আলাদা হবে, কারণ এটা একটু দূরে আছে, এক্ষেত্রে আবার একটু আলাদা হবে, কারণ এটা আর একটু দূরে আছে। যদি এখানে আমি গ্রাফ টানি সেইভাবে বলছি, তাহলে এইভাবে তোমার তিনটে বের করলেই হয়ে যাবে সাধারণত, যেগুলো আমি এতক্ষণ যেটা দেখতে পারলাম অনুশীলনীতে। চলো তারপরেরটা আমরা বিচার করি, কি বলছে। তারপরে বলছে যে a1/a2 যদি b1/b2 সঙ্গে সমান হয়, অ্যাজ ইট ইজ, যেটা উপরে বলেছিল, কিন্তু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে পরে এসে। তারপরে কি বলছে, যদি এটা আবার অসমান হয়ে যায় c1/c2 সঙ্গে, ধ্রুবক পদের যেটা ছিল সেই অনুপাতের সঙ্গে যদি অসমান হয়ে যায়, তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারবো দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরল রেখা। তাহলে কি হয়েছিল, এখানে হয়েছিল, এখানে দেখো, এখানে হয়েছিল একটা সরল রেখা আর একটা সরল রেখার উপর এইভাবে চলে গেছিল, এবং বুঝতেও পারছিলে না, একটার উপর দিয়ে আর একটা চলে গেছিল। এইখানে বিন্দু হয়েছিল, এইখানে হয়েছিল। কিন্তু পরেরটা বলছে যে দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখা, মানে একটা সরলরেখা যদি এইভাবে যায়, আর একটা সরলরেখা এর উপর দিয়ে যায়নি, না গিয়ে যে কোনো এক উপর মানে সাইড দিয়ে গিয়েছে, কিভাবে, সমান্তরাল ভাবে গিয়েছে, এইভাবে দেখো, এই সরলরেখার সঙ্গে এইটা সমান্তরাল, কিন্তু সমপাতিত হয়নি। তাই আমরা কি বলতে পারবো, দেখো এইভাবে কোনো জায়গায় এই যদি এই সরলরেখা বিচার করি, এই সরলরেখাটা এর উপর দিয়ে এইভাবে কোনো সময় যায়নি, এর মধ্যে একটু দূরত্ব আছে, দেখো সেম টু সেম দূরত্ব বজায় রেখেছে এরা, তাই তো? সেটাই বলছে যে একটু দূরে আছে কিন্তু সমান্তরাল আছে। এক্ষেত্রে আমরা কি কোনো এরকম পি বিন্দু পেলাম এইভাবে, আর এইভাবে কোনো জায়গা মিলিত হয়েছে সেই রকমের কোনো বিন্দু পেলাম না? পাইনি। তাহলে কি হলো, কোনো সাধারণ সমাধান পেলাম না। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝেছো কোনটার ক্ষেত্রে আমরা একটি মাত্র সাধারণ সমাধান পাবো, কোনটার ক্ষেত্রে আমরা অসংখ্য সাধারণ সমাধান পাবো, কোনটার ক্ষেত্রে আমরা কোনোই সাধারণ সমাধান পাবো না। তোমরা যদি এইটুকু বুঝে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রে পরের অঙ্কগুলো একদম জল হয়ে গেছে মনে করো। যেমন ভাবে তোমরা করবে প্র্যাকটিস, তেমন ভাবে দেখবে অঙ্কগুলো একদম জলের মতো তোমরা পারছো, একদম সুন্দরভাবে পেরে যাবে। চলো তো অনুশীলনীতে আমরা এবার হাত দিই, দেখো অনুশীলনীতে কি বলছে। চলো এখানে দেখো 2 দাগে বলেছে যে এই যেটা আমি পড়লাম একটু আগে, এবার 1 দাগের অঙ্কটা করে দেখাই। চলো আমরা করব 2 এর 1, এই 2 এর 1 দাগটা করব। চলো
এক দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, যে একটা দিয়েছে তোমার কাছে সমীকরণ x প্লাস 5y সমান সমান 7, আর একটা দিয়েছে x প্লাস 5y সমান সমান 20। আমরা প্রথমটা লিখে দিলাম এখানে কি, x প্লাস 5y সমান সমান 7 লিখে দিলাম। তারপরে দেখো এখান থেকে আমি কি বলেছিলাম প্রথমেই, যে আমাকে সরল রেখার সমীকরণ আকারে লিখে নিতে হবে। সব কয়টা অঙ্ক তুমি করার আগে সরল রেখার সমীকরণ আকারে লিখে নেবে। আর আমি কি না লিখেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন থাকে, এই দেখো মাইনাসের ব্যাপারটা আমি যা বলছিলাম একটু আগে তোমাদের, কি এখানে তুমি মাইনাস না প্লাস নেবে, কোথায় বলছিলাম আমি, দেখো তো আমি এখানটাতে বলছিলাম তোমাদের, চলো এইখানটাতে বলছিলাম না, যে তোমরা এখানে বলো তো -7 নেবে না কি -20 নেবে। কেন বলছিলাম বুঝতে পারছো? এক্ষুনি বুঝতে পারবে যে 7টাকে এই পাশে নিয়ে গেলে তো মাইনাস হয়ে যাবে -7, এই পাশে 20 নিয়ে গেলে -20 হয়ে যাবে। আর এই পাশের ভ্যালুটাকেই আমার নিতে হবে, কারণ সরলরেখার সমীকরণটা কেমন ছিল, সরলরেখার সমীকরণটা এরকম ছিল না, ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। সিটা কি এই পাশে ছিল না, সিটা এখানেই ছিল সমীকরণের বাঁ দিকটাতে। তাহলে এইটা তো তোমার সি, এক্ষেত্রে এইটা তো তোমার সি, তাহলে এইটাকে তোমার কোথায় বাঁ দিকে আনতে হবে, তারপরে ভ্যালু বিচার করতে হবে। আর যদি তুমি ডান দিকেই রেখে দাও, তোমার মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে যে এটা বাঁ দিকে নিয়ে এসেছি আমি। বুঝতে পেরেছো? এইখানে অনেকে ভুল করে, এখানে ভুল করে বলেই মাইনাস প্লাসে ভুল হয়ে যায়, অঙ্ক আর মেলে না। তার জন্য আমি সবসময় তোমাদের বলবো, অঙ্ক করার আগেই তোমার মাথায় রাখতে হবে যে আমি যে অঙ্কটাই করব না কেন, সেই অঙ্কেই আমি এইভাবে সরলরেখার সমীকরণ আকারে সব কয়টি সমীকরণকে পাতিয়ে নেব। ঠিক আছে, চলো আমি কি করেছি দেখো, এখানে সরলরেখার সমীকরণ আকারে পাঠিয়ে নিয়েছি। 7টা এই পাশে ছিল, আমি এ পাশে নিয়ে এনে দিয়েছি, ব্যাস প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর কিছুই না। এবার 2 নাম্বার সমীকরণটা লিখেছি। দেখো এই দেখো যে ছকটা আমি এখানে করলাম, এটা এখন লাগবে না, এই ছকটার দিকে তোমরা এখন তাকিও না, ছকটা করব পরে। আমি ছক বাদেই বলে দেব যে সমীকরণটা সাধারণ এরকম সমান্তরাল হবে, নাকি সমীকরণটা একটা বিন্দুতে ছেদ করবে, নাকি একটা সমীকরণের উপর দিয়েই সরলরেখা, সরি আমি সমীকরণ বলে ফেলি, সরি, আই এম ভেরি সরি। দেখো সরল রেখা, এরকম সরল রেখাটা কি এরকম ভাবে একটা ছেদ করে যাবে, নাকি সরল রেখা এইভাবে তোমার সমান্তরাল হবে, নাকি সরল রেখা দ্বয় একটার উপর দিয়ে আর একটা চলে যাবে। তাহলে ছকগুলো পরে করব, তোমরাও ছকটা পরে করো। প্রথমে চলো অঙ্ক করা যাক কিভাবে অনুপাত বের করে। দেখো 2 নম্বর সমীকরণটাকে কিভাবে লিখতে হবে, 20টাকে বাঁ দিকে এনে লিখতে হবে, বাঁ দিকে -20 হয়ে যাবে। এবার চলো তো আমরা অনুপাত আকারে লিখি, a1/a2 যেটা আমি শিখিয়েছিলাম। এখানে প্রথম নম্বর সমীকরণের ক্ষেত্রে a1 কি আছে, x এর সঙ্গে কি গুণ আছে, দেখো তো x এর সঙ্গে 1 গুণ আছে এখানে, তাই তো, কিছু গুণ নেই মানে কি আছে, একই আছে, 0 তো আর হতে পারে না, তাহলে তো x-ই থাকবে না। তাহলে কি গুণ আছে, 1 আছে, 0-র সঙ্গে x গুণ করলে 0ই হয়ে যায়, তাই তো এখানে 0 নেই। কিছু না থাকা মানে এখানে 0 না, কিছু না থাকা মানে 1-এর সঙ্গে গুণ হয়ে যাওয়া কিছু, তাহলে x এর সঙ্গে 1 আছে মনে করো। তাহলে আমি এখানে a1 এর জায়গায় কি নিলাম, 1 নিলাম, আর a1/a2, তাহলে a2 তে কি আছে দেখো তো, এখানেও x এর সহগ কিছুই নেই, তার মানে x এর সহগ 1 আছে, 1 এর সঙ্গে গুণ আছে x, তাই আমি নিচেই 1 নিলাম। তাহলে তুমি দেখো তো 1/1 কাটাকাটি করে 1ই হয়ে যায়, তাই আমি এখানে 1 দিলাম। তারপর দেখো যদি তুমি b1/b2 বার করো, এখানে দেখো b1 কি আছে, y এর সহগ +5 আছে, তাই তো, প্লাস মাইনাস তোমাকে বিচার করতে হবে অবশ্যই, কারণ এখানে যদি বাই দি বাই মনে করো, এখানে সমীকরণটা এরকম থাকতো, x মনে করো ভার্চুয়ালি তুমি মনে করো সমীকরণটা এরকম আছে, x, সরি এটা দিয়ে দেখাই, সমীকরণটা আছে x -5y আর -7 যা আছে তাই। এইবার দেখো তো তুমি কি এক্ষেত্রে তবুও এইভাবেই লিখে দিতে, এক্ষেত্রে কি এখানে তুমি এই দেখো, এবার এইখানে দেখো, এইখানে এক্ষেত্রে কি তুমি এইভাবেই লিখে দিতে যে b1 এর সহগ, মানে এই সমীকরণের ক্ষেত্রে b1 যদি বলি 5, তাহলে এখানেও কি তুমি এই 5 লিখে দিতে বাই b2, মানে কি এখানে দেখো b2 কি আছে, কারণ 2 নম্বর সমীকরণ, সেখানে b2 হবে 5।
না, এরকম লিখে দিলে হতো না, এরকম হবে না। এখানে কি লিখতে হতো আমাদের? -5। কেন লিখতে হতো -5 হলো তো? আবার দেখো সরল রেখা সমীকরণ তোমার মনে রাখলেই হয়ে যাবে। সরল রেখা সমীকরণটা কি ছিল মনে করো? ছিল ax প্লাস by প্লাস c সমান সমান 0। এখানে দেখো সবগুলো প্লাস আছে, প্লাস বি আছে, প্লাস সি আছে, আর এটাও প্লাস আছে, কিছু নেই মানে। তাহলে আমরা প্লাস বি বিচার করব, তো প্লাস আছে সূত্রে প্লাস, তাহলে এখানেও আমাদের সূত্রে প্লাস ভেবে নিতে হবে, যে এইভাবে ভেবে নিতে হবে যে এটা মানে এটা এক্স, এখানে সূত্রে প্লাস ভেবে নিতে হবে যে যদি সূত্রে প্লাস হয় তাহলে এইখানে বিটা কি হয়ে যাবে? এই যে বিটা, এই বিটা কি হয়ে যাবে? এই বিটা হয়ে যাবে -5, বুঝেছো? -5 হয়ে যাবে বি। তারপরে ওয়াই যেমন রয়েছে সেরকম ওয়াই লিখে দাও, আর -7 যেমন আছে লিখে দাও সমান সমান 0। তাহলে দেখেছো বিটা কি হিসাবে বিচার হবে? তখন বিটা বিচার হবে এই -5টা হিসাবে। তাই তোমার মাইনাস প্লাসে নজর দিতে হবে। দেখো তো এইখানে যে মাইনাস আছে, এই মাইনাসটাকেও আমরা তো এইভাবে দেখো, এই তারপরেরটা যদি আমি বিচার করি আরো ডিটেলসে যদি লিখি, এই এক্সটা প্লাস এই ভিতরে বিটা, এই বিটা কিভাবে আছে? -5 আকারে আছে, তাই তো, ইন্টু ওয়াই এর সহগ। এবার যদি এই সিটা দেখি, এই সিটাও তো প্লাসের পরে আছে, সূত্রে তো প্লাস, সূত্রে সবকটাই প্লাস, এর আগেও প্লাস আছে, কিছু নেই মানে এটা ধনাত্মক, ঋণাত্মক তো আর না, এটা ধনাত্মক এক্স এর সহগ মানে এক্সটা ধনাত্মক, এই ওয়াই এর সহগ যেটা রয়েছে ওয়াইটাও ধনাত্মকে রয়েছে, এই ধ্রুবকটা সেটাও ধনাত্মকে রয়েছে। তাই আমি এইখানেও এই যে সমীকরণটা বের করব, এই ক্ষেত্রে দেখো একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করব? যে এইভাবে লিখবো আমি, এখানে কি লিখলাম? এক্স প্লাস এই -5y যেমন আছে তেমন লিখে দিলাম। এইখানে দেখো সূত্রে যে প্লাসটা ছিল আমি সেই প্লাসই লিখে দেব, সূত্রের প্লাসটা লিখে দিলাম, এই যে প্লাস। আর সিটা যে এইখানে দেখো, এইখানে যে সিটা রয়েছে ধ্রুবক, সেই সিটাকে আমি এইভাবে লিখতে পারি তো -7, তাই তো, সমান সমান 0। আসলে আমি কিছুই চেঞ্জ করলাম না, তাই তো, কারণ প্লাসে মাইনাসে যেই গুণ করে দিবা তুমি এর পরেরটাই প্লাসে মাইনাসে কত হবে? মাইনাসই চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে আমি সবকিছু আশা করি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার অঙ্কটা করতে হবে, চলো। তাহলে দেখো এবার কি বলছে, এখানে বলছে 2 নম্বর সমীকরণ বের করেছি আমি। 2 নম্বর সমীকরণ বের করে এখানে আমি a1/a2 বিচার করা হয়ে গেল আমাদের। এবার b1/b2 ও বিচার করা হয়ে গেল। b1/b2 কি ছিল? 5/5 এখানে দেখলাম আমরা। এবার দেখব c1/c2, তাই তো। তাহলে এখানে দেখো তো c1 মানে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখতে হবে c মানে কি? ধ্রুবক। কি আছে দেখো তো, এই দেখো আমি যার জন্য বলছিলাম -7ই দেখতে হবে, -7। তাহলে আমরা এখানে দেখলাম -7 বাই c2। এই দেখো c2 মানে কি? 2 নম্বর সমীকরণের এই ধ্রুবকটা -20, তাই আমরা -20 লিখলাম। তারপর এটা কাটাকাটি করার পরে 7/20। এবার দেখো তো সম্পর্ক বিচার করে এই a1/a2 মান যা b1/b2 মান তাই বেরিয়েছে, তাই তো। এটা অন্য মান বেরিয়েছে, 7/20 বেরিয়েছে, যেটা এর সঙ্গে সমান না, তাই তো। তাহলে আমরা কি জানি? আমরা a1/a2 সমান সমান b1/b2 লিখতেই পারি, আর অসমান c1/c2। দেখো তো এটা কিসের সঙ্গে তোমার মনে পড়ছে, কোন সূত্র মনে পড়ছে? যে a1/a2 সমান সমান b1/b2 এবং নট ইকুয়ালস টু c1/c2 হলে কি হবে? একবার চলো দেখে আসি। এই দেখো, দেখো এইটা বেরিয়েছে a1/a2 সমান সমান b1/b2 এবং অসমান c1/c2, যেটা রয়েছে দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখা। দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখা, এক্ষেত্রে কোনো সাধারণ সমাধান পাবো না, তাই তো। কোনো সাধারণ সমাধান নেই, কারণ কি? এটা এইভাবে আছে, একটা এইদিকে আছে আর একটা এইদিকে আছে, কোনো জায়গায় ছেদ করেনি বিন্দু, সেটাই বলেছে। চলো আমরা দেখি, এরপরে যখন আমরা গ্রাফ আঁকবো তখন আমরা জাস্টিফাই করব এটাকে যে না এটাই সঠিক।
যে আমাদের যেটা আমরা অনুপাতে বিচার করে পেয়েছি সেটাই আসলে হচ্ছে। দেখো তো এবার আমি সেটাই লিখে দিলাম, সহসমীকরণ দুটি হলো দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরল রেখা, সুতরাং এক্ষেত্রে আমরা কোনো সাধারণ সমাধান পাবো না। এবং এবার আমরা যদি এই সমীকরণ এই সরল কি বলে তোমার ছক কাগজে এটা বসাতে চাই, তাহলে আমাদের কিছু বিন্দু দরকার হবে। তিনটে, সাধারণত একটা সমীকরণের জন্য তিনটে বিন্দু দরকার হয়, কারণ দুটো বিন্দু হলে অনেক সময় সরল রেখাটা এদিকে ওদিকে চলে যেতে পারে হালকা ভাবে। তার জন্য আমরা সেফ জোনে থাকার জন্য আর একটা বিন্দু একটু দূরে এক্সট্রা ধরে নিই, তাহলে তিনটে বিন্দু সাধারণত ধরতে হবে। এবার বিন্দুগুলো ধরার জন্য আমার কি লাগবে? এই ছকটা লাগবে বিন্দুগুলো ধরার জন্য, তাই তো? তাহলে দেখো তো আমি একটু মুছে দিই এগুলো। চলো চলো পরে বলবো। মানে দেখো এতক্ষণ আমার এই ছকের কোনো কাজটা ছিল না। এবার এই ছকের কাজ করতে হবে কখন? যখন আমি গ্রাফ কাগজে বিন্দুগুলো বসাবো এবং সমীকরণটা তৈরি করব, সরলরেখা তৈরি করব। তাহলে দেখো তো তুমি প্রথম সমীকরণ থেকে আমি কি ছক বের করতে পারি? সমীকরণটা ছিল প্রথমের এটা, তাহলে এই সমীকরণ থেকে কি ছক বেরোলো? যে প্রথমে আমার ছকে x এর মান বের করতে হবে। তাহলে x সমান সমান কি বলা যায়? x সমান সমান বলা যায় এটা দেখো তুমি এর উপর এটা, কারণ x সমান বের করতে হবে তো, আর যা আছে সব ডান দিকে নিয়ে যাব। এখানে একটা ডান দিকে নিয়েই ছিল, আর যেটা আছে সেটাও আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে x সমান সমান কি হলো? 7 তো ডান দিকে ছিলই, আর প্লাস 5y যদি ডান দিকে নিয়ে যাই তাহলে -5y হয়ে যাবে। সেটাই আমি এই ছকে বসিয়ে দিলাম, 7 - 5y। আর এখানে নিচে আমরা y লিখে দিলাম। এবার দেখো আমি y এর মানটা 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 করে বাড়াতে বাড়াতে যাব। তিনটে আমার বিন্দু নিতে হবে, ব্যাস তিনটে আমি নেব। এবার y এর যে বিন্দুটা নেব সেই বিন্দুর জন্য x এর মান কি হবে সেটা বিচার করব। এইখানে সেই y এর মানটা বসিয়ে আমরা যদি y এর মান 0 বসাই, তাহলে দেখো তো 5 গুণ এই x এর জায়গায় যদি আমি 5 গুণ y মানে 0 বসিয়ে দিই, তাহলে 5 0 0, 0 সাথে কিছু গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যায়। তাহলে x সমান সমান কত? 7 হয়ে যায়। তাই এখানে x সমান সমান 7। আর আমি যদি y-টাকে 1 ধরেছি, তাই তো? y-টাকে যদি 1 ধরি এখানে, তাহলে কি হচ্ছে? হচ্ছে 5 গুণ 1, 5 একে 5, তাহলে 7 এর থেকে 5 চলে গেলে কত থাকে? 2 থাকে। এবার দেখো তো আমি 0 নিয়েছি, 0-র পরে 1 নিয়েছি, 1-এর পরে 2 নিতেই পারতাম 2, কারণ উপরে পূর্ণ সংখ্যা আসছে। সব পূর্ণ সংখ্যা আসলে তোমরা জানো সাধারণত আমাদের ছক কাগজে ভালো হয় বিন্দুগুলো বসাতে। তাহলে 3-এর ক্ষেত্রেও পূর্ণ সংখ্যা আসছিল, তবুও আমরা 3 নিইনি। যদি বলো কেন নিইনি, তাহলে আমি বলবো যে যদি ছক কাগজে এইখানে পাশাপাশি দুটো বিন্দু আসছে, কারণ আমি 0 নিয়েছি 1ও নিয়েছি। এবার যদি আমি এইখানে 2 অথবা 3 নিতাম, এখানে 2 অথবা যদি আমি 3 নিতাম, তাহলে আবার এর পাশেই চলে আসতো। এত কাছাকাছি বিন্দুগুলো আসছে, তার থেকে আমি যদি এই ছক কাগজে এখানে দুটো বিন্দু আসে আর একটু দূরে একটু বিন্দু আসে, তাহলে স্কেল ফেলাতে তোমার ভালো হবে। কারণ এই দুটো কাছে দেখবা, একটু দূরে দেখবা, যে সরল রেখা আঁকবা সেটা সাধারণত অ্যাকিউরেট হবে তোমার। তার জন্য আমি ইচ্ছা করে 2 3 4 না নিয়ে 1-এর পরে ডাইরেক্ট একটু দূরে বিন্দু 5 নিয়েছি। ঠিক আছে, সাধারণত এছাড়া আর কোনো লজিক নেই এর পিছনে। তাহলে দেখো তো আমরা যদি y এর মান 5 বসাই এখানে, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25 হয়ে যায়। আর সেই 25টা যদি 7-এর থেকে বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? দেখো তো বড়টার চিহ্ন মাইনাস না, তাহলে মাইনাস আসবে। মাইনাস কত? 25 থেকে 7 বিয়োগ করে দাও, -18। তাই আমরা এই মানটা এখানে লিখে দিয়েছি। x পেলাম তো? হ্যাঁ, x - 18 পেলাম। এইভাবেই তুমি 2 নাম্বার সমীকরণ থেকে যদি ছক বের করো, দেখো অ্যাজ ইট ইজ যেমন প্রথমে করেছি সেরকম 2 নাম্বারেও করবে। আশা করি তোমরা এটা পেরে যাবে। আমি এক্সপ্লেন এটা করছি না এখানে, কারণ অ্যাজ ইট ইজ এমন সঠিক একই নিয়মে করতে হবে। যেমন উপরে করেছি সেম টু সেম ওই নিয়মে দ্বিতীয় ছকও পেয়ে যাবে। এইবার তুমি গ্রাফ কাগজে বসাও। দেখো প্রথম সময় এই পুরো বিন্দুগুলো দিয়ে যে দেখো বিন্দুগুলো কেমন দিবা? প্রথমে x বিচার করতে হবে। x যাবে 7 ঘর, আর x 7 ঘর গেলে y এর মানটা দেবো আমি 0।
তারপরের ক্ষেত্রে বিন্দু কি হবে, x হবে 2, y হবে সেক্ষেত্রে 1। তাহলে বিন্দুটা এমন হবে যে 2,1, এইখানে বিন্দুটা হবে -18,5। আর এই প্রথমটা যেটা লিখিনি সেখানে বিন্দু হবে 7,0, যেখানে 7x 0y। দ্বিতীয়টার ক্ষেত্রে x 2 y 1, তৃতীয়টার ক্ষেত্রে x -18 y 5। বুঝেছো? তাহলে চলো প্রথম বিন্দু বসাই 7,0। তাহলে x যাবে 7 ঘর, y যাবে 0 ঘর। চলো এখানে কোথায় আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7। তাহলে 7,0 মানে এই বিন্দুটা বসিয়ে দিলাম। পরের বিন্দু চলো কি আছে দেখো 2,1। তাহলে লেটস গো, 2,1 কোথায় দেখো 1 2 2 মানে কি x এর দিকে 2 ঘর এগোবো, তাহলে ব্যাস x এর দিকে 2 ঘরে গিয়ে গেলাম এই যে। আর 2,1 মানে কি y এর দিকে 1 মানে কি ছিল +1 ছিল, তাই তো এটাই তো ছিল 2,1। 1 মানে +1, -1 তো আর না, তাহলে +1 মানে কি y প্লাস কোন দিকে হয়, উপর দিকে হয়। আমি নিচের দিকে এগোবো না, আমি এগোবো উপরের দিকে। তাহলে এই দেখো 1 2 2 গিয়ে উপরের দিকে 1 ঘর এগোলাম, তাই আমি এখানে বিন্দুটা বসিয়ে দিলাম কত 2,1। পরের বিন্দুটা কি বলেছে চলো লেটস গো করি। পরের বিন্দুটা বলেছে -18 আর 5। x হচ্ছে -18, y হচ্ছে 5। তাহলে -18,5 আমি কোথায় বসাবো দেখো, x টা যাব মাইনাস। এবার দেখো x মাইনাস কোন দিকে, এইটা যদি মূল বিন্দু হয় 0,0, x টা মাইনাস বাঁ দিকে হয়, কারণ এই দেখো এখানে x ড্যাশ আসেছো, x ড্যাশের দিকে x টা মাইনাস হয়, তাহলে বাঁ দিকে x মাইনাস আর ডান দিকে x প্লাস, তাই তো এইদিকে x টা প্লাস পজিটিভ ধনাত্মক রাশি হয় আর এদিকে নেগেটিভ হয়। তাহলে x বলেছে মাইনাসের দিকে যাও কত ঘর 18 ঘর, আর y টা প্লাসের দিকে যাও 5 ঘর। তাহলে চলো মাইনাসের দিকে 18 ঘর যাওয়া যাক। তাহলে আমি কি জানি এইটা 5 আর এইটা আর 5 5 আর 5 10 আর 5 15 16 17 18 ঘর। আর ওয়াইটা কি যাব, এখান থেকে ওয়াইটা ধনাত্মক দিকে যাব 5 ঘর। তাহলে বলো তো ধনাত্মক দিকে মানে উপরের দিকে যাব না নিচের দিকে যাব বলো। সঠিক বলেছো, উপরের দিকে যাব। ব্যাস এইভাবে অঙ্ক করলেই তো তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে, মানে 100-র মধ্যে প্রায় 90 নাম্বারের অঙ্ক তোমরা পেরে যাবে। বা এরকম করতে থাকো। দেখো উপরের দিকে যদি যেতে হয় তাহলে 100-র মধ্যে 90 বললাম, এটা 100-র মধ্যে 100 করার চেষ্টা করতে হবে তো। তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এইভাবে 100-র সঙ্গে 100 পাওয়ার চেষ্টা করতে হবে। এরকম তো বলা যায় না যে 100-র মধ্যে 100ই পেয়ে যাবে, চেষ্টা তো করতে হবে। লাস্টে ভগবান দেখবে কতর মধ্যে কত দেয়, ঠিক আছে? চেষ্টাটা তোমার 100% দিতে হবে, 101% চেষ্টা দিয়ে দাও। তোমাদের জন্য আমরাও অনেক কষ্ট করছি এখানে, ঠিক আছে? চলো একসঙ্গে কষ্ট করা যাক। দেখো তাহলে অঙ্কে ফিরে আসো। -18 গেলাম আমি বাঁ দিকে x এর দিকে, আর y এর দিকে +5 মানে উপরের দিকে। দেখো তো এইখানে -18 হচ্ছে x আর y টা 5 হচ্ছে 1 2 3 4 5। ব্যাস বিন্দু এখানে এঁকে দাও, এইটা মান বসিয়ে দিয়েছি আমি। এবার প্রথম সমীকরণের ক্ষেত্রে তুমি মোট 3টে বিন্দু পেয়ে গেলে। ব্যাস এখানে তুমি স্কেল ধরো, স্কেল ধরে এইখানে একটা দাগ টেনে দাও। এটাই ছিল একটা বিন্দুর কাজ। ব্যাস এখানে একটা দাগ টেনে দেবে, বিন্দু পেয়ে যাবে। তারপরে তুমি কি করো, আরেকটা সমীকরণ বানাতে মানে সরলরেখা বানাতে হবে তোমাকে। দেখো দ্বিতীয় নাম্বার সমীকরণের ক্ষেত্রে রয়েছে x যাবে 20 ঘর, y যাবে 0 ঘর। 20, 0, তাই তো x যেখানে 20, y সেখানে এটা 0। তাহলে চলো যাই 20, 0। তাহলে এখানে দেখলাম আমি x + 20, তার মানে বলো তো কোন দিকে যাব? হ্যাঁ ডান দিকে যাব। x 20, এ দেখো 5 আর 5 10 আর 5 15 আর 5 20। 20, 0 মানে 0 মানে কি y কি উপরের দিকে উঠবো না নিচের দিকে উঠবো? 0 মানে হ্যাঁ কোনো দিকেই উঠবো না, তাহলে এটা 20, 0 মানে এইখানেই থাকবো। তাহলে আমি লিখে দিলাম 20, 0। দ্বিতীয় বিন্দুটা কি বলছে দেখো তো, বলেছে 15,1। 15,1 বলছি কেন আমি, কারণ সাধারণত আমি x, y আকারে স্থানাঙ্ক বসাতে হয়তো কোনো বিন্দুর, তাই আমি কমা বলছি, কারণ এটা হচ্ছে 15x এর মান, y হচ্ছে 1 এর মান। তাহলে চলো 15 আর 1 যাই, x 15 ঘর, y 1 ঘর, 15,1 চলো যাই।
এবার দেখো 15 কোথায়, এই যে 5, এই যে 5 10 আর 5 15, আর 1 ওয়াই প্লাস কোন দিকে যাব, উপরের দিকে। এই যে এখানে এক ঘর উপরে গেলাম, এই যে আরেকটা বিন্দু পেয়ে গেলাম। তাই আমি তখন বলছিলাম যে দুটো বিন্দু নেওয়ার পরে আরেকটা বিন্দু একটু দূরে নিয়েছি, আমি ইচ্ছা করি এত দূরে নিয়েছি, কারণ যদি এইখানেই নিতাম, এইখানে স্কেল পাতালে তিনটে বিন্দু এক জায়গায় কাছাকাছি চলে আসছিল, তাহলে স্কেলের এই মাথা, এইখানে যে মাথা স্কেলের যেত, সেই মাথাটা যদি একটু হেরফের হয়ে যেত, নিচে উঁচুয়ে চলে আসতো, তাহলে কি করতে তোমরা? তার জন্য এমন ভাবে বিন্দু নিতে হবে যে লম্বা স্কেলটা আগা আর স্কেলের এই পিছনের পাশটা যাতে একটু তোমার ভালোভাবে বিন্দুর উপরে ফেলো, যাতে দাগটা মানে যতদূর হয় সম্ভব সমান একদম অ্যাকুরেট হয়। তাই আমরা পরের বিন্দুটা কি নিয়েছি দেখো, পরের বিন্দুটা -30 আর ওয়াই হচ্ছে 10, এক্সটা -30 ওয়াই 10, তাহলে এক্সটা -30 কোথায় যাবে, মাইনাস মানে বাঁ দিকে যাবে, এক্স -30 চলো 5 10 15 20 25 30, এক্স 30 আর ওয়াই কত ছিল, ওয়াই ছিল +10, +10 মানে উপরের দিকে ওয়াই। তাহলে দেখো এই 5 এই 5 10, ব্যাস এখানে বিন্দু দাও, এখানে তিনটে বিন্দু পেয়ে গেলে, এই 1 এই 2 এই 3, ব্যাস তিনটে বিন্দু এখানে মিলিয়ে দিলাম। আমরা কি পেলাম, 1 নম্বর সরলরেখা পেলাম এবি, 2 নম্বর সরলরেখা পেলাম সিডি। তাহলে আমরা সরলরেখা কি দেখতে পেলে, দেখো তো সরলরেখা পরস্পর রয়েছে সমান্তরাল, তাহলে এখানে কোনো আমরা ছেদ বিন্দু পেলাম না, কি ছেদ বিন্দু পেলাম না কিছুই, তাহলে এর কোনো সাধারণ সমাধান নেই। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো কি বলছে, পরের অঙ্কটা দিয়েছে তোমার বি দাগ, 2x + y = 8 আর 2y -3। দেখো একটা অঙ্ক আমি একদম ডিটেলসে করিয়ে দিয়েছি, একদম ডিটেলসে। তাহলে 2 দাগের অঙ্কটা আমি সাধারণত একটু মানে তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি কেমন ভাবে হবে, আমি ভেঙে 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 আর মানগুলো নির্ণয় করে করে দেখাবো না, কারণ একটা বুঝে গেলে তোমরা তো আর বাচ্চা না, একদম তোমরা করতে পারবে। চলো বি দাগটা দেখি কেমন ভাবে কি হবে, সরলরেখাটা কেমন ভাবে চলতে হবে আমাদের। তাহলে চলো বি দাগটা পাতাই। এই দেখো বি দাগটা পাতিয়ে দিয়েছি, 2x + y = 8, 8টাকে আমি বাদিকে নিয়ে আসলাম, সরলরেখার সমীকরণ করলাম, সরলরেখার সমীকরণ করে এটা আমি পরে করব, তোমরাও দেখো আমি করে দিয়েছি একই পেজে, কিন্তু এটা তোমরা সাধারণত সঙ্গে সঙ্গেও করতে পারো, আর মানে এখন লাগবে না তোমার, এটা পরে লাগবে গ্রাফ করার সময়। তার জন্য তোমাদের ইচ্ছা, এটা তোমরা অঙ্কের সঙ্গেও করতে পারো, আর অঙ্ক মানে কি বলছি আমি, এই অনুপাতের সঙ্গেও করতে পারো, মানে অনুপাতের আগেও করতে পারো, আর অনুপাত বের করার পরেও করতে পারো। ঠিক আছে, এই গ্রাফের আগে এখানেও করতে পারো, কারণ এটা সাধারণত গ্রাফ করার সময় বিন্দুগুলো বসানোর কাজে লাগবে। আমার এখানে ফাঁকা জায়গা ছিল, আমি এখানে করে দিয়েছি, কারণ তোমাদের ইচ্ছা তোমরা দেখো কোথায় করবে, এটা নিয়ে কোনো ম্যাটার নেই, যেখানে ইচ্ছা সেখানে করো। তারপর দেখো এখানে 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি, এই যে এটা। তারপরে আমি এটা এখান থেকে এই ছকটা মনে করো যে সঙ্গে সঙ্গে করছো তুমি, মনে করো, তাহলে ছকটাও সঙ্গে সঙ্গে বানিয়ে নাও। এক্সটা বের করো, কারণ ওয়াইটা বাঁদিকে ছিল, ডান দিকে নিয়ে যাও। তাহলে ডান দিকে নিয়ে যাওয়ার পরে এক্সটা শুধু এটা পড়ে থাকলো, এক্স এর 2টা গুণে ছিল, ভাগে নিয়ে আসো, এটা পেয়ে যাবা। তারপরে ওয়াইটা ওয়াই রেখে দাও, এবার ওয়াইটা 0 1 2 3 4 করে যা ইচ্ছা সেরকম বিন্দু দিও, বিন্দু দিলে এই ওয়াই এর মানগুলো এইখানে বসিয়ে দিও, দিলে এক্স পেয়ে যাবে। তোমরা দেখবে যাতে এখানে পূর্ণ সংখ্যা আনতে পারো এক্স এর মানগুলো। তাহলে যে ছকটা তুমি ওই ছক কাগজ যখন বানাবে, পূর্ণ সংখ্যায় তো ধরো 1 2 3 ঘর যাবো, ওয়াই 5 ঘর যাবো, এরকম করে। তাহলে যদি এখানে দশমিক যেতে হয় 2.5, তাহলে তোমার অসুবিধা হয়ে যাবে না। এখানে তো 2 ঘর জানো, 0.5 আবার আন্দাজে এরকম মাঝখানে দিতে হবে, যেটা সাধারণত আমরা নিই না। তাহলে তুমি দেখবে যাতে পূর্ণ সংখ্যা হয় সেইভাবে এই ওয়াই এর মানগুলো নিও। ঠিক আছে, এবার চলো দ্বিতীয় নাম্বার সমীকরণটা পাঠিয়ে দিয়েছি আমি, 2y - 3 = -5, আর প্রথমে আমি এই -5 ডান দিকে রয়েছে, তাই আমি -5 বাঁ দিকে নিয়ে যাব। তাহলে -5 যদি বাঁ দিকে নিয়ে যাই, তাহলে 2y -5 রয়েছে, -5 মানে কি, -5 মানে বাঁ দিকে আসলে +5। আর এটা দেখো তো, এটা আমি সাধারণত তোমাদের জন্য ভেঙে ভেঙে করিয়ে দিয়েছি। এই -3x এটা ছিল, এই -3x আমি ডান দিকে নিয়ে গিয়েছি, ডান দিকে নিলে +3x হয়ে যায়। তাই এবার মানে আমি ভেঙে ভেঙে করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সব কিছুকে এক পাশে নিয়ে আসো, এই মানে +3x কেও যদি তুমি এবার
এর লাইনে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে +3x বাঁ দিকে চলে গেলে কি থাকে, এখানে দেখো একটু ভাঙতে হবে, তোমরা অনেকে নাই বুঝতে পারো, এখানে একটু চলো এখানে করে দেখাই। এই লাইনটা মনে করো এটা আছে, এই লাইন থেকে আমি করছি, দেখো 2y - 3x = -5। এবার আমি এই -5কে এই দিকে নিয়ে যাব, তাহলে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি 2y। তাহলে মনে করো যে যেটা দেখাচ্ছি সেটাই দেখো তুমি, এখন আমি যেটা করছি -3x লিখে দিলাম, আর -5টাকে এখানে এনে আমি +5 লিখে দিলাম, সমান আমি 0 লিখতে পারি। তাহলে দেখো, তাহলে আমি এখানে আবার লিখলাম, বা দেখো আমি যদি এখানে একটা নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে অনেকগুলো লেখা আছে, তো যেখানে করছি তোমরা ভালো বুঝতে পারবে না। আমি একটা পেজ নিলে ভালো হয় তোমাদের। 1 মিনিট, আমি একটা পেজ নিয়ে দেখাই তোমাদের। দেখো এখানে করছি, এখানে রয়েছে আমার এটা 2y - 3x = -5, বা যদি আমি -5কে এই পাশে আনি, দেখো 2y - 3x -5কে বাদিকে নিয়ে আসলে +5 হয়ে যায়, =0। এবার দেখো তো, বা এইটাকে আমি x, সাধারণত আমাদের সরলরেখার সমীকরণে x আগে, ax + by + c হয়, তাহলে xটা আগে লিখতে হয়, তাহলে xটা যদি আগে লিখি তাহলে -3x হয়ে যায়, yটা তারপরে লিখি x এর পরে, তাহলে +2y, তারপরে যদি c লিখি +5 = 0। তাহলে দেখো তো এখানে x এর সবার আগে মাইনাস আছে, দেখতে ভালো লাগছে? সবার আগে মাইনাস আছে একটা সমীকরণে, না দেখতে ভালো লাগে না। তাহলে মাইনাসটাকে আমি হটাবো কি করে? আমি মনে করো মাইনাসটাকে সরিয়ে দিতে চাই, এখানে মাইনাস রাখবো না, আমি এক্সটাকে আমি ধনাত্মক আকারেই লিখবো, কারণ আমরা কি জেনেছিলাম যে এরকম হয় সাধারণত সরলরেখার সমীকরণ ax + by + c = 0। সাধারণত এক্সটা ধনাত্মক রাশিতেই থাকে, আর আমরা সমীকরণ যে কোনো কিছু শুরু করতে গেলে শুরুটা মাইনাস কেমন একটা লাগে মনের মধ্যে, এটা যে ভুল সেটা না, কেমন একটা দেখতেই খারাপ লাগে। তাহলে চলো আমি এখানে মাইনাসটাকে হাঁটাবো কি করে, তাহলে দেখো তো মাইনাসটাকে আমি কি কমন নিয়ে নিতে পারি? তোমরা এরকম না করলেও হবে, শুধুমাত্র আমি করছি যাতে আমার সরলরেখার আকারে, আমি সরলরেখার সমীকরণ আকারে লিখতে পারি, তার জন্য আমি যে এত করছি। তাহলে দেখো মাইনাসটাকে যদি আমি কমন নিই, দেখো তো এখানে +3x থাকে, তাই তো থাকে, আর এখানে মাইনাসটা কমন নিয়েছি, তাহলে প্লাসের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যায় 2y। মাইনাস কমন নিলে যে কটা আছে চিহ্ন সব কটার পরিবর্তন করতে হয়, চিহ্ন পাল্টে দিতে হয়। তাহলে +5 আছে, আমি -5 করে দিলাম। আলটিমেটলি মাইনাস দিয়ে যদি তুমি গুণ করো এটার সঙ্গে এটা, তাহলে -3x হয়ে যায়, উপরে লাইন চলে আসে, আবার মাইনাসের সাথে -2y গুণ করলে +2y চলে আসে উপরেরটা, ঠিক আছে? তাহলে এইভাবে হয়। তো আশা করি তোমরা কমন নেওয়া জানবে মাইনাস। তাহলে চলো আমি -5 লিখলাম =0। এবার দেখো তো, এবার এই মাইনাসটা মাইনাস তারপর ব্র্যাকেটের এখানে এটা আছে, তাই তো? মাইনাস মানে কি, আমি -1 আছে গুণ করে দিতে পারি এর সঙ্গে, শুধু মাইনাস মানে কি -1 গুণ আছে এই পুরো ব্র্যাকেটের এটার সঙ্গে, 3x - 2y - 5 = 0, তাই তো? শুধু মাইনাস ছিল আর -1 গুণ আছে, মানে একই ব্যাপার হলো। তাহলে এইবার দেখো এই -1টা এই পুরো ব্র্যাকেটের সঙ্গে গুণ আছে তো পুরো সংখ্যাটার সঙ্গে, আমি যদি এই গুণ আকারে, যদি গুণের কোনো কিছুকে সমানের ওপাশে নিয়ে যেতে হয়, তাহলে কি হয়, গুণটাকে ভাগ আকারে লিখতে হয়, তো তাহলে 0-র সঙ্গে ভাগ হয়ে যাবে, তো গুণ রয়েছে এটা, তাহলে -1 এই পুরোটাকে আমি 0-র সঙ্গে ভাগ আকারে লিখে দেব। তাহলে কি হয়, এখানে দেখো তো 3x - 2y - 5 = 0-র সঙ্গে এই -1টা ভাগ আকারে লিখতে হয়। তাহলে 0-র সঙ্গে তুমি যা কিছু ভাগ করো না কেন, যা কিছু, তাহলে সেটার মান 0ই দাঁড়ায়। তাহলে এখানে তাহলে আলটিমেট কি পেলে, 3x - 2y - 5 = 0 পেলে। দেখো তো আমি অঙ্কে এটাই পেয়েছি না? কই, এই দেখো এইখান থেকে এই লাইনটা দেখো,
যে এই লাইনটা করেছি আর এই লাইনটা কি এক, এই দেখো এই লাইনটা কি এক। 3x ছিল, 3x ছিল, এখানেও 3x, -2y, এইখানেও দেখো -2y, -5, এখানেও দেখো -5, সমান সমান 0 সমান সমান 0। ব্যাস এটাই ছিল, আর কিছুই না। চলো তাহলে 2 নম্বর সমীকরণটাও আমরা পেরে গেলাম। এবার অনুপাতগুলো যদি তোমরা বিচার করো, অনুপাত দেখো এখানে a1/a2 করে দেখো, a1 এখানে 2 আছে, a2 এখানে 3 আছে, এটা পেয়ে যাবা। b1/b2 বিচার করো, b1 মানে এখানে 1 নম্বর সমীকরণে b1 কি আছে, +1 আছে, কিছুই নেই মানে 1 আছে গুণ +1, তাই +1। b2 কি আছে, -2, তাই -2। তাহলে এর সঙ্গে এটা মানে তোমরা কি জানো, নিচেই মাইনাস মানে কি, আমি এটাকে এই ভগ্নাংশের আগে লিখে দিতে পারি, তাই লিখে দিয়েছি এরকম। আর যদি এইখানে না থেকে এখানে নেই, এইখানেও থাকতো, তাও আমি ভগ্নাংশের আগে লিখে দিতে পারতাম। আলটিমেট এটা ভগ্নাংশের নিচেই থাকুক চিহ্ন, ভগ্নাংশের উপরেই থাকুক চিহ্ন, ভগ্নাংশ তার মানে আগেই আছে, এইখানেই আছে, এইখানেই। ঠিক আছে, চলো c1/c2 দেখো তো কি আছে, এখানে c1 কি আছে, -8, -8। c2 কি আছে দেখো তো, 2 নম্বর সমীকরণে -5, তাই -5। তাহলে এটা মাইনাস মাইনাস কেটে দাও, কেটে দিলে কি থাকে, 8/5। এবার বিচার করতো a1/a2 কি কার সঙ্গে সমান আছে, তাহলে a1/a2 অসমান বেরিয়ে গেছে কার সঙ্গে, b1/b2 সঙ্গে। এটা আবার আরো অসমান বেরিয়ে গেছে না, আরো অসমান বেরিয়ে গিয়েছে c1/c2 সঙ্গে। তাহলে আমাকে তুমি দেখো তো, আমি লেখার সময় আমি কেন এটা লিখলাম না, এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র আমি বিচার করলাম এটা অসমান এটা, আবার এটার সঙ্গে আমি c1c2 কে কেন বিচার করলাম না অঙ্ক করার সময়, এটা তো আমি এখনই লিখলাম, কেবল লিখলাম। তোমাদের অঙ্কের ক্ষেত্রে মনে করো এখানে কিছুই নেই, কেন আমি এখানে মনে করো কিছুই নেই, এখানে কিছুই নেই, কেন আমি এটা বিচার করলাম না, শুধুমাত্র এইটুকু রাখলাম। তুমি যদি মনে করো একটু আগে সূত্র সমস্তগুলো মুখস্থ করানো হয়েছে তোমাদের, দেখো তো, চলো সূত্র আর একবার দেখো। এখানে প্রথমেই তোমার কই সেটা, এই যে এখানে কই গেল সেটা, এই যে এখানে দেখো তো, সূত্রে যদি a1/a2 যদি অসমান বেরিয়ে যায় b1/b2 সঙ্গে, তাহলে বলছে আর কিছু দেখারই দরকার নেই তোমার, পরে কি সমান বেরোলো কি অসমান বেরোলো আর কিছু মোটে তুমি দেখেই না, কিছু দেখার দরকার নেই, সরাসরি লিখে দাও পরস্পর ছেদি সরল রেখা। প্রথম দুটো অসমান বেরিয়ে যাওয়া মানেই তোমার পিছনের গুলো আর দেখাই লাগবে না, চোখ বন্ধ করে দাও পিছনের জন্য, ব্যাস প্রথম দুটো দেখো সরাসরি লিখে দাও, যে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে পি বিন্দু। তাই আমি প্রথম দুটো যেই দেখলাম অসমান বেরিয়ে গেছে, একদম সাথে সাথে পি বিন্দুতে ছেদ করেছে বলে দিলাম। চলো তাহলে করি, কই ছিল অঙ্কটা, এই যে। তাহলে আর অন্যগুলোর ক্ষেত্রে দেখো ধ্রুবকের বিচারটা সাধারণত এটা ধ্রুবক তোমাকে দেখতে হবে c1/c2 কত বেরোলো, মানে অঙ্কটাতে তো করতে হবে, করে তোমাকে দেখতে হবে কি সমান তো বেরিয়ে যায়নি, সমান হ্যাঁ সমান বেরোলেও কি, সমান বেরোলো চাহে অসমান বেরোলো কোনো ফারাক পড়ে না, কারণ প্রথমে দুটো অসমান বেরিয়ে গেছে, পরেরটা আমি বিচারই করবো না, যখন প্রথমে দুটো অসমান বেরিয়ে যাবে সরাসরি আমি পি বিন্দু দেখিয়ে দেবো, ব্যাস। তুমি সে ধ্রুব অঙ্ক করার সময় অনুপাত বের করার সময় c1c2 বের করে দিও, কোনো অসুবিধা নেই, কিন্তু লেখার সময় আর অনুপাতটা ওই সম্পর্কে আর লেখার দরকার নেই। তাহলে চলো তো সেই প্রশ্নটা কোথায়, আমি এখানে হারিয়ে যাই বারবার, কোথায় ছিল তোমাদের প্রশ্নটা, বিরাটটা করছিলাম তাই তো, এই যে। তাহলে আমি দেখালে প্রথমেরটাই অসমান বেরিয়ে গেছে, তাই আমি দ্বিতীয়টার বিচার করলাম না, সরাসরি আমি কি লিখে দিলাম, যে সুতরাং সহসমীকরণ দুটি পরস্পর ছেদি সরল রেখা, তাই আমি দেখো প্রথমে লিখে দিলাম। এবার বিন্দুগুলো বিচার করে আমাকে দেখতে হবে ছক কাগজে বসিয়ে কোথায় কোথায় আমি সমীকরণটা পেলাম। দেখো তো এই বিন্দুটা যেটা আমি বের করেছিলাম একটু আগে, সেগুলো দিয়ে
4/0 দিয়ে একবার দেখবো, যেটা এখানে পাঠিয়ে দিলাম। দেখো তো +4/0 এখানে পড়ে। তারপরের বিন্দুটা কি বসালাম, তারপরের বিন্দুটা x 3 ঘর y 2 ঘর, 3,2। এখানে দেখো তো x 3 ঘর 1 2 3, আর y কত ঘর, y হচ্ছে 2 ঘর, তাহলে 1 2 এইখানে বিন্দুটা পড়েছে, এইখানে বিন্দুটা পড়েছে, সেটা দিয়ে দিলাম। তারপরে আছে x 0 ঘর y 8 ঘর, তাহলে চলো x 0 ঘর y দেবো 8 ঘর, এই যে 5 6 7 8 এইখানে বিন্দুটা পড়েছে। এখানে সরল রেখা বানিয়ে দাও। বানিয়ে দেওয়ার পরে এবার a b নামকরণ দিয়ে দিলাম আমরা। তারপর আরেকটা সহজ সমীকরণের যেটা বিন্দুগুলো পেয়েছিলাম এই দিয়ে আরেকটা সরল রেখা বানিয়ে দাও। 3,2 এই দেখো আমি 3,2 x 3 1 2 3 আর y 2 1 2 এই বিন্দু পেয়ে গেলাম। তারপরে দেখো আরেকটা বিন্দু বিচার করলে 5,5 এটা পেয়ে যাবে। দেখো এই যে x5 আর এই যে y5 এই বিন্দুটা পেয়ে যাবে। তারপরে আরেকটা বিন্দু বিচার করলে কি পাবে, 7,8। দেখো তো 7,8, তাহলে এখানে আরেকটা পেয়ে গেলে 7,8। এই যে 5 6 7 7,8 5 6 7 8 দেখো পেয়ে গেছো। এবার একটা বিন্দু এমন বেরিয়ে গেছে যে এই সমীকরণেরও বিন্দু ওই সমীকরণেরও বিন্দু। তাহলে কোন বিন্দুটা সেটা দেখো তো, এই দেখো 3,2 বিন্দুটা একটু আগে যেটা আমি বসালাম, এই দেখো 3,2 3,2। তাহলে আমরা এইটাও দেখেও বুঝতে পারছি যে এই বিন্দুতে দুটো সমীকরণ এক জায়গায় ছেদ করবে। তাহলে এখানে যখন তুমি এখানে ওই স্কেল দিয়ে বসিয়ে দাগ টানবে ওই সরলরেখাটি দেখবে এই বিন্দুতে ছেদ করে গেছে, তাহলে এটাই ছেদ বিন্দু পি। এবার লিখতে হবে পি বিন্দুর স্থানাঙ্ক কি বলেছিল, যে যদি এটার একটা তোমার সাধারণ বিন্দু পাও তাহলে তার স্থানাঙ্ক বসাও। তো প্রশ্নে তাই তো বলেছিল, কি বলেছিল প্রশ্নে দেখো তো, প্রশ্নে বলেছিল তোমার যদি কইসে প্রশ্নটা, এই যে প্রশ্নে বলেছিল যদি ধ্রুব অনুপাত নির্ণয় করি দুটি সমাধানযোগ্য কিনা দেখি, সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা, তাহলে যদি ছেদ করে তাহলে সমাধানযোগ্য, তাহলে সমাধানযোগ্য, তাহলে সমাধানযোগ্য দেখলে তাহলে এক্স ওয়াই কি হবে সেটা বিচার করো আর ছক কাগজে আঁকো। তাহলে চলো আমি এক্স কমা ওয়াই বিচার করি এর ক্ষেত্রে, যেখানে পি বিন্দু হয়েছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক কি, পি বিন্দুর স্থানাঙ্ক দেখো কোথায় ছেদ করেছে, এটা 1 2 3 x 3 আর y যাব 1 2 ঘর, তাহলে x সমান সমান 3 y সমান সমান 2, তাহলে স্থানাঙ্ক হলো 3,2 যেখানে x 3 y 2। ব্যাস, এটা ছাড়া আর কিছুই ছিল না। সি দাগের অঙ্ক দেখো, সি দাগের অঙ্কে বলেছে 5x + 8y সমান সমান 14, আর বলেছে 15x + 24y সমান সমান 42। এখন এখানে কি করব আমি, এখন এই 14টাকে বাঁদিকে নিয়ে আসবো, 1 নম্বর সমীকরণ দিয়ে দেব। তারপরে 42টাকে বাঁদিকে নিয়ে আসবো, 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। এই দেখো 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের থেকে x বার করব, x বার করার পরে আমি এই ছকটাও বের করে নেব একসঙ্গে। তাহলে x বার করলাম, y লিখে দিলাম, y লিখলে এখানে আমি y এর মান 1 দিয়ে দেখলাম কি, এখানে 0 অথবা 1 অথবা 2 কেন নিলাম না আমি, এখানে কেন নিলাম না, কারণ এই 0 1 2 দিয়ে দেখেছি আমি করে এখানে বসিয়েছিলাম y এর মান, বসালে আমি এখানে একটাও পূর্ণ সংখ্যা পাচ্ছিলাম না এখানগুলোতে। তাহলে একটাও যদি পূর্ণ সংখ্যা না পাই, দশমিক চলে আসছিল, 0 মনে করো যে 6 2 5 আসছে অথবা 3.61 আসছে, তাহলে তো এখানে ছক কাগজে এগুলো বসাতে খুবই অসুবিধা, তাই তো। এখানে তুমি 3.2 কি করে যাবে, 1 2 3 মনে করো এই যে 3.2 কি করে যাবে, এবার এখানে আন্দাজে তুমি এখানে নিয়ে নেবে নাকি, না। তার জন্য আমি কি করব, একটা 0 1 2 এরকম পরপর বাড়তে বাড়তে একবার তোমাকে বিন্দু নিয়ে আসতে হবে এখানে, যেটা দিয়ে এখানে পূর্ণ সংখ্যা পেয়ে যাও। তারপরের গুলো আর ঝামেলা নেই, কিভাবে নেই আমি বলছি। দেখো এখানে একটা তুমি বিন্দু পেয়ে গেলে যে 3 দিয়ে, দেখো তো আমি 3 দিয়ে কি পেয়ে কেমন ভাবে 2 পেয়েছি, 3 দিয়ে দেখো y এর মান 3 আমি এখানে বসাবো, তাহলে x সমান সমান এইটাকে এই কালে দিয়ে বসাই, x সমান সমান 14 - 8 গুণ y এর মান 3/5 সমান সমান 14 বিয়োগ 3 8 24/5। 14 থেকে 24 চলে গেলে কত থাকে, 4 4 মিলে গেলে 0 1 2 1 10/5, পরটার চিহ্ন মাইনাস ছিল, তাহলে 5 2 × 10 কত হচ্ছে -2, তাই আমি এখানে কি বসিয়েছি, -2 বসিয়েছি। এইবার দেখো
এইবারের গুলো আর তোমার নামটা পড়ে পড়ে 3 4 5 6 দিয়ে যাচ্ছে নাকি 7 দিয়ে যাচ্ছে নাকি এই সব আর দেখা লাগবে না। ডাইরেক্ট কি করবা, আমি এতদিন যে সমস্ত অঙ্ক করেছি সব ক্ষেত্রে বলেছি ডাইরেক্ট তুমি x এর হরটাকে প্রথম ঘরের সঙ্গে যোগ করে দাও। তাহলে x এর হর ছিল 5 যোগ প্রথম ঘর 3 করে দ্বিতীয় ঘরে বসিয়ে দাও চোখ বুঝে। কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে এটাও তুমি পূর্ণ সংখ্যা পাবে। আবার কি করো, তুমি চোখ বুঝে এই x এর হরটাকে এই দ্বিতীয় নাম্বার ঘরের সাথে যোগ করে দাও, করে তুমি তৃতীয় ঘর বসিয়ে দাও। যোগ করলে কি হয় 5 যোগ এইটা কি 8, 5 আর 8 কত 8 5 13, চোখ বুঝে 13 বসিয়ে দাও। 13 বসিয়ে দিলেও এখানে পূর্ণ সংখ্যা পাবে। ব্যাস পূর্ণ সংখ্যা পাবে, তাই তো। তাহলে সম্পূর্ণ মুছে দাও। এইভাবে আমরা এখানে পূর্ণ সংখ্যা পাই। তাহলে এইভাবে বসিয়ে দেখবে -18 পাবে। তাহলে চলো একটা 1 নম্বর সমীকরণের কাজ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর সমীকরণ করব। 2 নম্বর সমীকরণটা পাতি দিলাম, 42টাকে বাঁ দিকে নিয়ে নিলাম। এই দেখো এখানে আবার সেরকম ভাবে করেছি আমি কি আমি এখানে কি করেছি, সমীকরণটাকে আমি সাধারণত সরলরেখা সমীকরণ না করেই আমি, তোমরা করে নেবে, সাধারণত করে নিলে ভালো হয়, আমি একবারে করে দিয়েছি। এখানে কি করেছি, এখানে আমি এক্সটাকে বের করেছি। এখানে দেখেছো এক্সটাকে বের করে আর সমস্ত কিছু যা যা ছিল সব ডান দিকে নিয়ে নিয়েছি। তাহলে 15x হয়, এটা ডান দিকে চলে যায়, মাইনাসে হয়ে যায়, প্লাস ছিল তাই ডান দিকে মাইনাস হয়ে যায়। এক্স এর সঙ্গে বাঁ দিকে 15 গুণ ছিল, তাই ডান দিকে আসলে কি হবে, সরল মানে সমান সমান ডান দিকে আসলে 15 ভাগ হয়ে যাবে, তাই এখানে ভাগে দিয়ে দিয়েছি। এইবার দেখো তো, এইবার আমি এখানে করে দেখেছি, কি করে দেখেছি, এইখানে আমি করে দেখেছি কি যে এক্সটা বসিয়ে দিয়েছি আর ওয়াই বসিয়ে দিয়েছি। ওয়াইটা আমি 1 2 3 দিয়ে করছিলাম, তাহলে 3 দিয়ে করার পরে আমি এখানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। দেখো তো এই তোমরা করবে একা একা করে দেখবে পূর্ণ সংখ্যা পেয়ে যাবে সমস্ত কিছু। এবার 3 এর পরের থেকে সহজ, কারণ 15 এর সঙ্গে 3 যোগ করবে, এই ঘর বসিয়ে দেবে, আবার 15 এর সঙ্গে 18 যোগ করবে, এই ঘরটা বসিয়ে দেবে। ব্যাস করে এই মানগুলো তোমরা পেয়ে যাবে। পেয়ে গেলেই তোমরা কি করবে, এবার ছক কাগজে বসাবে। ছক কাগজে বসিয়ে দেখো তো এটার আমি এক্স এইখানে করেছি a1/a2 করে। ছক কাগজে বসানোর আগে তোমার এটা করতে হবে, করে নিজেই তুমি এই অনুপাত দিয়ে বিচার করতে পারবে সরল লেখার কি হবে, প্রকৃতি কি হবে, কি এটা ছেদ করবে নাকি সমান্তরাল যাবে। চলো এখানে আমি প্রথমে দেখি কি হয়েছে। a1/a2 করে দেখো তো কি হয়। এখানে a1 x এর 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে 5 আছে, a1/a2 কি আছে 15 আছে, তাই বের করে এটা হলো। আর b1/b2 দেখো তো +8 আছে, b2 +24 আছে, তাই 8/24 এটা হলো, যেটাও সেইটাও 0.333, প্রথমেটাও 0.333 ছিল। এবার এই তোমার ধ্রুবকটা কি বলেছিলাম, সরলরেখা সমীকরণ আকারে পাঠাতে, এর জন্যই তো বলা হয়। তাহলে এটা এইদিকে ছিল, সরলরেখা সমীকরণ আকারে কি বাঁ দিকে নিয়ে যেতে হয়, ডান দিকে 0 করতে হয়, তাহলে এটা বাঁ দিকে নিলে -14, তাই আমি -14 করেছি। এটাও বাদিকে নিয়ে যেতে হবে -42, তাই -42, মাইনাস মাইনাস কেটে দাও, এটা করলেও 0.333 হয়। তার মানে এটাও সেম, এটাও সেম, এটাও সেম। তাহলে কি a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2। তাহলে সব কয়টা সমান, মানে সমীকরণে কোনো তফাৎ নেই, মানে সরল রেখায় কোনো তফাৎ নেই, এই সরল রেখার উপরেই আরেকটা সরল রেখা চলে গেছে। তাহলে কি সহ সমীকরণ দুটি সমপাতিত সরল রেখার সমীকরণ হবে। ব্যাস এবার ছক কাগজ এঁকে দেখো তো তুমি যে এই অনুপাত বের করে করেছো সেটাই কি সঠিক হয়েছে। চলো দেখা যাক। এই যে আমি সমীকরণগুলো সরল রেখাগুলো যদি আমি পাতাই, প্রথমে আছে -2,3। চলো আমি এখানে নিলাম -2, মানে কোন দিকে যাব, হ্যাঁ -2 মানে আমি বাঁ দিকে যাব, -2,3, তাহলে x এরটা 1 2 -2, তাহলে 1 2, আর ওয়াইটা 3 +3, তাহলে কি হ্যাঁ উপরে যাব 1 2 3, তাহলে এই বিন্দুটা হয়ে গেল -2,3। তাহলে নেক্সট বিন্দুটা নাও, নেক্সট বিন্দুটা হলো -10,8। দেখো তো -10,8 কোথায় যাচ্ছে, দেখো -10টা কোথায় যাবে, এই দেখো এইটা হচ্ছে 5, মাইনাস মানে কি বাঁ দিকে x, তাহলে -5 আর 5, এইটা হচ্ছে -10, -10,8 হলে কোথায় যাবে, 8 হলে দেখো তো কোথায় যায়, 8 হলে দেখো 8টা কি ছিল, 8টা ছিল +8,
তাহলে এটা 8 প্লাস যদি বলি এটা হলো -10। 8টা প্লাস মানে y কোথায়? হ্যাঁ উপরের দিকে। তাহলে এই দেখো 5, তারপরে 6 7 8, ব্যাস এইখানে আমি গোল করে এঁকে দিলাম বিন্দুটা। তারপরের বিন্দু কি বলেছে? -18,13। তাহলে চলো -18 কোথায় যাব? হ্যাঁ বাঁদিকে যাব। 5 আর 5 10, এই যে 5 আর 5 10 আর 5 15 16 17 18, -18,13, তাই তো +13। তার মানে কোথায় যাব? উপরের দিকে যাব। তাহলে এখান থেকে উপরে চলো +13। এই দেখো 1 2 3 4 5 আর 5 10 11 12, এই যে 13। আমি বিন্দুটা বসিয়ে দিয়েছি। তারপরের ক্ষেত্রে এই বিন্দুগুলো বসিয়ে দিয়ে কি করেছি? স্কেল ধরে আমি এ বি সরলরেখা টেনে দিলাম। কি টানলাম? এ বি সরলরেখা টেনে দিলাম। তারপরের বিন্দুগুলো বসালাম আমি আর আবার দ্বিতীয় নম্বর সমীকরণের এই ছকটা করে। বিন্দুগুলো বসাও। কি আছে? -2,3। চলো -2 মানে কোন দিকে যাব? এই দিকে যাব। x মাইনাস বা দিকে হয়, তাহলে -2 1 2 -2,3। 3 মানে কি? +3। y উপরের দিকে 1 2 3। এই দেখো এই বিন্দুর উপরেই পড়েছে আর একটা বিন্দু, তাহলে এখানে আমি দিয়ে দিলাম গোল করে। তারপরটা কি বলেছে? -26,18, -26x আর y 18। তাহলে -26, চলো -26x যাব। দেখো তো এইটা 10, এইটা 20 25, এই যে 26, তাহলে -26। তারপরে যাব কত? 18 ঘর প্লাস মানে উপরে, এই যে 5, এই যে 5 10, এই যে 15 16 17 18 দিয়ে আমি গোল করে দিলাম আর এখানে বিন্দুটা বসিয়ে দিলাম। ব্যাস -26,18 পেয়ে গেলাম। তারপরে বিন্দু আছে? হ্যাঁ আছে একটা, -50,33। দেখো তো এই বিন্দুটা বসিয়েছি না? এই বিন্দু বসানোর আর আমার ছক কাগজের জায়গা নেই। জায়গা না থাকলে বসালাম না। আমি দুটো কাফি। আমি কি দেখলাম? যে দুটো দিয়ে একটা সমীকরণের উপরেই দেখো আর একটা এই সমীকরণটা চলে গিয়েছে, মানে সরলরেখা। আমি সমীকরণ বলে ফেলছি সবসময়, সরি। এই সরলরেখা চলে গিয়েছে। তাহলে এটা কি? এটা আমরা বুঝলাম যে সমপাদিত সরলরেখা। এক্ষেত্রে দেখো আমি হাজার হাজার বিন্দু পাবো। এখানে একটা বিন্দু পেয়েছি, এখানেও পেতে পারি, এখানেও পেতে পারি, এখানেও পেতে পারি, এখানেও 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 এখানেও। তাই আমরা এতগুলো না নিয়ে তিনটেই শুধুমাত্র দেখানোর জন্য নেব যে তিনটে বিন্দুর ক্ষেত্রে এক্স ওয়াই এর মান কি হবে। তিনটি সাধারণ সমাধান হলো। প্রথম বিন্দুর ক্ষেত্রে নিয়ে নিয়েছি কি? x2 y3। এই যে এই বিন্দুর ক্ষেত্রে নিয়ে নিয়েছি x হচ্ছে -2, y হচ্ছে 3। চলো x এই দেখো নিয়ে নিয়েছি। ও আমরা প্রথমে কোন বিন্দুটা নিয়েছি? আচ্ছা আমরা প্রথমে নিয়ে দেখো x -10 আর y 8, এটা নিয়েছি আমি প্রথমে। তুমি যেটা ইচ্ছা নিতে পারো। আমি এটা নিয়েছি। এই বিন্দুটার ক্ষেত্রে x টা হচ্ছে -10 আর y টা হচ্ছে 8, তাই আমি এটা নিয়েছি x -10 y 8। দ্বিতীয় বিন্দু নিয়েছি x -18 y 13। x -18 কত? এই দেখো x -18 y 13, এটা নিয়েছি। প্রথমে আমি এটা নিয়েছি, তারপরে আমি এটা নিয়েছি। মানে কি নিচ্ছি? এগুলো বলেছে তিনটে সাধারণ সমাধান লেখো। এখানে সাধারণ সমাধান মানে কি? ছেদ বিন্দু লেখো। তাই আমি যে কোনো তিনটে ছেদ বিন্দু লিখছি। একটা আমি এটা লিখে দিলাম, একটা এটা লিখে দিলাম, আর একটা যে কোনো একটা লিখবো। দেখি কোনটা লিখেছি। আরেকটা লিখেছি -26 আর y হচ্ছে 18, এইটা লিখে দিয়েছি। এইটা লিখে দিয়েছি আরেকটা, দেখেছো? ছেদ বিন্দু লিখে দিয়েছি -26 y 18। ব্যাস, তাহলে সি দাগটা হয়ে গেল। এবার রইল ডি দাগ। চলো ডি দাগে কি? ডি দাগে বলেছে একটা সমীকরণ দিয়েছে তোমার কাছে, 3x + 2y = 6 আর 12x + 8y = 24। তাহলে এখানে আমি 6 ডান দিকে ছিল, 6টাকে আমি বাঁ দিকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস হয়ে গেল। এখানে 24 ডান দিকে ছিল, 24 বাঁ দিকে নিয়ে নিলাম, মাইনাস হয়ে গেল। প্রথমে এটা করতেই হবে তোমাদের, সরলরেখার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, কারণ তাহলে এই মাইনাস কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা সবগুলো তুমি অ্যাকুরেট বসাতে পারবে। কোথায়? এই ধরনের, এই যখন তুমি অনুপাত করবে, দেখো এই যে মাইনাস মাইনাস বসিয়েছো, এখানে প্লাস হবে, সেগুলো বসিয়েছো, সেগুলো অ্যাকিউরেট করতে পারবে। তারপরে কি করতে হবে? এই সমীকরণটা করলে তারপরে তুমি অনুপাত বার করলে a1/a2, তারপরে b1/b2, c1/c2। আমি a1/a2 বার করেছি, কত হয়েছে? 1/4। b1/b2 বের করেছি, কত হয়েছে? 1/4। c1/c2 বের করেছি, কত হয়েছে? 1/4।
তাহলে এটা বার করে দেখলাম কি a1/a2 = b1/b2 = c1/c2, যেহেতু সব কটাই সমান হয়ে গেছে। আবার এটা কি হবে, এটা হবে তোমার সমপাতিত সহসমীকরণের সরলরেখা, তাই তো? সমপাতিত হবে, একটার উপরেই আরেকটা সমপাতিত হয়ে যাবে। তারপর এবার যখন আমি ছক কাগজে আঁকবো জিনিসটা, তখন আমি ছক কাগজে আঁকার জন্য করব কি, এর বানিয়ে ফেলবো ছক। তাই বানিয়ে ফেললাম। প্রথম নাম্বার সমীকরণ থেকে x যদি বার করি, কিভাবে বার করব, এক্সটাকে শুধু এই পাশে রেখে আর যত কিছু আছে সব আমি সমীকরণের ডান দিকে নিয়ে নেব। তাহলে 2y কে ডান দিকে নিয়ে নাও, 2y প্লাস আছে, ডান দিকে নিলে মাইনাসে চলে যাবে। তারপরে কি হবে, তিনটা গুণ ছিল, তিনটা গুণফলটা ডান দিকে নিলে ভাগে চলে যাবে। তাহলে কত হলো আলটিমেট, এইখানে হলো 6 - 2y/3, আর এখানে আমি y রেখে দিলাম। এইভাবে তুমি যদি y এর মান 0 নাও এই সমীকরণে, যদি x এর এখানে যদি y টা 0 পাতাও, তাহলে কি দেখবা, এখানে আলটিমেট 0 হয়ে যায়, 2 এর সঙ্গে 2 গুণ করে 0 হয়ে যায়। তাহলে 6 - 0, তার মানে 6 থেকে গেল। তাহলে এই 6টাকে 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 × 2 = 6, তাহলে এখানে 2 পেয়ে গেলে তুমি। এইভাবেই এইখানে যদি y এর মান 3 বসাও, তাহলে এখানে এক্সটা 0 পাবে। আর এখানে যদি y এর মান 9 বসাও, এক্সটা তুমি -4 পাবে, তাই তো? আর এখানে 2 নাম্বার সমীকরণের ক্ষেত্রে কি হবে, 2 নাম্বার সমীকরণের ক্ষেত্রেও তুমি একইভাবে সবগুলো ডান দিকে নিয়ে x বার করে দেবে, x এর মান বসিয়ে দেবে, yটা এইভাবে দেখো, yটা 0 বসিয়ে একবার বের করবে, কত বেরোবে, 2। তারপর 0 বসিয়ে 2 পেয়েছি, আমি 0 বসিয়ে যদি দশমিকের যে কোনো একটা সংখ্যা পেতাম, 2.7 পেতাম মনে করো, তাহলে আমি 0 দিয়ে নিতাম না, কারণ আমি দশমিক মোটেই নেব না। তাহলে আমি 1-এর দিকে শিফট হতাম, কি 1-এ কি আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি, যদি পেতাম হ্যাঁ, তাহলে আমি 1 নিয়ে নিতাম। এখানে আমি 0 দিয়েই পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তাই আমি 0টাকে কনসিডার করেছি। তাই এখানে 0 নিয়ে আমি চলেছি, এখানে পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো পরেরগুলো বের করা একদম সোজা, 0-এর সঙ্গে 12 যোগ করে দাও, 12ই বসিয়ে দিলাম। পরেরটা এই 12-এর সঙ্গে এই 12 যোগ করে দাও, 24 বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বসিয়ে এই বিন্দুগুলো তুমি ছক কাগজে বসাবা। ছক কাগজটা দেখো, এই বিন্দুগুলো ছক কাগজে বসিয়েছি। প্রথমে আমি এই সমস্ত অবস্থানে বিন্দুগুলো পেলাম, বিন্দুগুলো পাওয়ার পরে আমি এখানে সরলরেখা আঁকলাম। তারপরের ছক কাগজের যে বিন্দুগুলো ছিল 2,0, যেমন -6,12 -6x 12টা y, এইভাবে দ্বিতীয় সমীকরণে আমি এই লাল বিন্দুগুলো বসালাম। বসানোর পরে আবার আমি স্কেল দিয়ে এইখানে দাগ টেনে দিলাম, সমীকরণ মানে সরলরেখা যেই টেনে দিলাম আমি, তাহলে আমি দেখলাম কি একটার উপর দিয়ে আর একটা চলে গেছে। তাহলে এখানে যেমন হাজারটা তুমি বিন্দু পাচ্ছিলে, ছেদবিন্দু, সেই ছেদবিন্দু মানেই তো সমাধান, অসংখ্য সমাধান পাচ্ছিলে। তাহলে আমার অসংখ্য দিয়ে দরকার নেই, 3টে সমাধান তোমার উল্লেখ করলেই হবে। তাহলে আমি কি কি সমাধান উল্লেখ করেছি দেখো তো, এখানে আর আমি সমাধানটা লিখিনি, তোমরা লিখে নিও। তাহলে এটা তাহলে তোমাদের এই যে কোনো 3টে বিন্দু নিয়ে নিও, এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, চলো নিয়েই লিখে দেখিয়ে দিই তোমাদের। তাহলে এখানে লেখো, এক্ষেত্রে 3টি সাধারণ সমাধান হলো, কি কি হতে পারে। একটা যদি আমি এই বিন্দুটা নিই, এই যে এই বিন্দুটা, তাহলে কি এটা দেখো, এক্সটা হচ্ছে 1 2, x 2 y 0, তাহলে x = 2, y = 0। আবার নাও আরেকটা যদি আমি এই বিন্দুটা নিই, এটাও নেওয়া যাবে, আমি এটা নিলাম না, আমি এটা নিলাম। এই বিন্দুটা যদি নিই, তাহলে কি হবে, x কত আছে, xটা দেখো তো বাঁ দিকে আছে, বাঁ দিকে মানে মাইনাস, তাহলে 1 2 3 4, x -4, তাহলে লেখো x -4, x = -4, আর yটা কোন দিকে যাবে, yটা দেখো তো, এই যে yটা তারপরে উপরের দিকেই আছে, এর উপরের দিকে মানে কি y পজিটিভ। তাহলে yটা কত আসছে, এইখানে 5, এখানে 6 7 8 9, yটার মান 9 +9, তাহলে y = 9। আর একটা মান নাও, আর একটা মান কি আসছে, x = কত আসছে, আর একটা আসছে, তুমি এইটা নিয়ে নাও। আর একটা দেখো তো, এটা কত আছে, এটা 5 আর 1 6, x এর মান 6, xটা = 6,
আর ওয়াই সমান, ও সরি, 6টা কোন দিকে আসে, এক্সটা বাঁ দিকে গেলে ঋণাত্মক এক্স, তাহলে 6টা কি হবে, মাইনাস হবে, -6। আর ওয়াইটা কি আসছে, এক্ষেত্রে ওয়াইটা আসছে কি, দেখো ওয়াইটা যাবে তোমার উপরের দিকে, উপরে কি ওয়াই পজিটিভ, তাহলে উপরের দিকে কত ঘর আছে, এখান থেকে উপরে দেখো 5, আর 5 10, আর 5 15, 20, 21, 22, 23, 24, তাহলে ওয়াই 24। তাহলে আমরা মোট পেয়ে গেলাম 3টে সাধারণ সমাধান। ঠিক আছে, আজ এই অবধি। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই বলবে, কমেন্ট করবে কেমন লাগলো। যদি কোনো কমতি থাকে, যদি কোনো কিছু সুধার করতে হয়, যদি মনে হয় তোমাদের না এইভাবে না করিয়ে অন্যভাবে অঙ্ক করালে সুবিধা লাগে, তোমরা কমেন্ট করে আমাদের বলো, তাহলে আমরা চেষ্টা করব তোমাদের মত অনুসারে অঙ্কগুলো করতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সবাইকে বলে দিও যে একটা চ্যানেল আছে, দাদা একটু মানে অঙ্কগুলো করাচ্ছে ঠিকই, তাহলে তোমাদের বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করুক এবং দেখো তোমরা ভিডিওগুলো, যদি পছন্দ হয় করো, ফলো করো। পরীক্ষায় আশা করি তোমরা ভালো নম্বর পাবে যদি সেরকমভাবে প্র্যাকটিস করো, ফলো করো। তাহলে তোমাদের ধন্যবাদ অনেক দেখার জন্য। তাহলে দেখতে থেকো এখনের মতো এই অবধি, পরে আমরা এই 3 দাগগুলো করব।